রাজনীতি সেটা নয় যেটা আমরা চোখের সামনে দেখতে পাই। আমাদের চোখের নিচ দিয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা, যে ঘটনাগুলোকে আমরা হয়তো দেখতে পাই না, সেটাই হয়তো আসল রাজনীতি। 2011 সালে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসেন। সাধারণ মানুষ বামেদের উপরে বিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তাদেরকে ক্ষমতায় আনে। আজ 2025, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি, সামাজিক অবক্ষয় নিয়ে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। একটা রাজনৈতিক বিকল্প খোঁজার চেষ্টা করছে। সেখানে কংগ্রেস ছিল, সেখানে বাম ছিল, এবং সেখানে একটি নতুন সংযোজন ঘটে, যেখানে বিজেপি আস্তে আস্তে রাজনৈতিক উত্থান এ বাংলায় শুরু করে। এক সময় গিয়ে একটি বিপুল সংখ্যক মানুষ আস্তে আস্তে মনে করতে শুরু করেন বিজেপি হয়তো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের আসল বিরোধী। কিন্তু ওই যেটা বললাম, যেটা চোখের সামনে ঘটে সেটাই আসল রাজনীতি নয়। আমাদের চোখের তলা দিয়ে যা ঘটে যায় সেটাই হয়তো আসল রাজনীতি। হাল ফিলে কিছু বছর ধরেই পশ্চিমবঙ্গে হঠাৎ দাদা দিদির সেটিং বলে একটি রাজনৈতিক স্লোগান হোক কিংবা রাজনৈতিক নতুন তত্ত্ব উঠে এসছে, সেটিংয়ের তত্ত্ব। সেই তত্ত্বতে অনেকে বিশ্বাস করা শুরু করেছেন, অনেকে বিশ্বাস করেন না, অনেকে এখনো মনে করেন যে রাজনৈতিকভাবে একমাত্র বিজেপি পারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে। অনেকে মনে করেন নরেন্দ্র মোদীর হাত ধরেই পশ্চিমবঙ্গে হয়তো এই পরিবর্তনটা সম্ভব। আজ কিছু কিছু ঘটনাকে পরপর সাজিয়ে পরপর আপনাদের সামনে পরিবেশন করে আমরা আরেকবার ভেবে দেখার চেষ্টা করব, ভারতীয় জনতা পার্টি সত্যি করেই কি পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে চায়, নাকি রাজনৈতিক সুবিধার্থে তারা একে অপরের অলিখিত একটি জোট, যা আপনারা চোখে দেখতে পাননি। নমস্কার, আমি অনুভব মাইতি। 2019 সালের 15ই মার্চ ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ব্যানার্জি। কলকাতা বিমানবন্দরে নামার পরে কাস্টম অফিসিয়ালস ওনার কাছ থেকে 2 কেজি সোনা, আনডিক্লিয়ার্ড সোনা বাজেয়াপ্ত করেন, উদ্ধার করেন। ওই 2 কেজি সোনার বাজার মূল্য আনুমানিক 64 লক্ষ টাকা। সেই সময়ে রুজিরা ব্যানার্জির সাথে ছিলেন তার বোন মেনকা গান্ধী। রিপোর্টে জানা যায় রুজিরা ব্যানার্জি ধরা পড়ার সাথে সাথেই প্রথম কলটি করেন তার হাজব্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং এই কলটি করার সাথে সাথেই এয়ারপোর্টে পৌঁছায় রাজ্য পুলিশের একাংশ, বড় বড় পুলিশ অফিসাররা। কাস্টম অফিসিয়ালের সাথে কনফ্রন্টেশনে আসেন রাজ্য পুলিশের তাবড় তাবড় আধিকারিকরা। তারা সেই ঘটনাস্থল থেকে রুজিরা ব্যানার্জিকে সেফ প্যাসেজ করে বাইরে বের করে নিয়ে আসেন। তারপর ঠিক কি কি ঘটে সেটা খুব ইন্টারেস্টিং। মার্চ 29, 2019 সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন এই সোনা জব্দ মামলায় একটি আবেদন দাখিল করতে। আবেদনও করা হলো। তারপর হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণে পুরো ঘটনার প্রসিডিংস, পুরো ঘটনার তদন্ত হঠাৎ করে থমকে গেল। আজ 2025 সালে দাঁড়িয়ে প্রায় 6 বছর আগে যে সোনা রুজিরা ব্যানার্জির কাছ থেকে উদ্ধার করা হয়েছিল, সেই 2 কেজি সোনার কি হলো সে খবর আমরা কেউ জানি না। আমরা জানি না সেই সোনা পাচার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর উপরে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে। এখানে যেটা লক্ষ্য করার বিষয়, যে রুজিরা ব্যানার্জির কাছ থেকে ওই সোনাটা কোনো রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা কিন্তু উদ্ধার করেনি, করেছিল নরেন্দ্র মোদী সরকারের অধীনস্থ একটি তদন্তকারী সংস্থা। এই ঘটনাটি ঘটার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ এই পুরো বিষয়টিকে নস্যাৎ করে দেন। উনি বলেন সেই 2 কেজি সোনা যে বাজেয়াপ্ত করা হয়েছে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে। আজ অবধি কোন অজ্ঞাত কারণে সেই সিসিটিভি ফুটেজটা এখনো সামনে আনলো না কাস্টম অফিসিয়ালস, কেন্দ্রীয় সংস্থা, আমার অন্তত ভাবনার বাইরে। আশ্চর্যের ব্যাপার, আজ অবধি সিসিটিভি ফুটেজটাও পাওয়া যায়নি সেই 2 কেজি সোনা আর সোনা পাচারকারী ওই মহিলাদের। এই ঘটনায় দুটো জিনিস সত্যি হতে পারে। হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন সত্যি বলেছিলেন যে কোনো ঘটনা ঘটেনি, পুরোটাই একটা রাজনৈতিক চক্রান্তর জন্য তার স্ত্রীকে ফাঁসানো হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই কাস্টম অফিসিয়ালসের বিরুদ্ধে কোনো মানহানির মামলা করলেন না, আজও আমরা কেউ জানতে পারলাম না। আর
যদি কাস্টম অফিসিয়ালসের দাবি সত্যি হয়ে থাকে, সেদিন রুজিরা ব্যানার্জি এবং তার বোনকে 2 কেজি আনডিক্লিয়ার্ড সোনা সমেত পাওয়া গেছে, এখনো রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে তা পৃথিবীর কেউ জানে না। এই ঘটনার পরে কার সাথে কার বোঝাপড়া হয়ে গেল তা বুঝতে আর বাকি থাকে না। না খাউঙ্গা না খানে দুঙ্গা বলা প্রধানমন্ত্রী না খাতা হুঁ না খানে দুঙ্গা আজও কেন রুজিরা ব্যানার্জিকে 2 কেজি আনডিক্লিয়ার্ড সোনা খেতে দিলেন এবং সাথে তার কিছু অফিসিয়ালসরাও খেলেন কিনা তার জবাব আমরা আজও পাইনি। এই ঘটনার পরে ঠিক কি কি করা যেত? রুজিরা ব্যানার্জিকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করা যেত। কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার জন্য রাজ্য পুলিশের অফিসারদের বিরুদ্ধে তদন্ত করার প্রক্রিয়া শুরু করা যেত। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট তো বাদ দিন, অন্তত তাকে তদন্তের স্বার্থে একবার ডেকে পাঠানো যেত। এই তিনটের একটাও হয়নি। ঠিক কোন কারণে হয়নি সে বিশ্লেষণে আজকে আমি যাব না। আমার কাজ আজকে আপনাদের ঘটনাগুলো তুলে ধরা। কনক্লুশন আপনারা কমেন্ট বক্সে দেবেন। এ তো গেল নেতা স্ত্রীর মাত্র 2 কেজি সোনা পাচারের গল্প। এবারে আসুন তাবড় তাবড় নেতা মন্ত্রীদের কিছু গল্প আমরা জেনে নিই। দিল্লির পূর্ব মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি লিকা স্ক্যাম বা আফগানি দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি প্রায় 100 কোটি টাকার দুর্নীতি খুঁজে পায় আম আদমি পার্টির বিরুদ্ধে। এখানে বলে রাখা ভালো, এই 100 কোটি টাকার দুর্নীতির এখনো কোনো সলিড প্রমাণ মেলেনি, সবটাই অভিযোগের ভিত্তিতে। এবং এই অভিযোগের ভিত্তিতেই, শুধুমাত্র 100 কোটি টাকার অভিযোগের ভিত্তিতে কাকে কাকে অ্যারেস্ট করা হয়েছিল? আম আদমি পার্টির স্পোক্সপারসন সঞ্জয় সিং, তৎকালীন দিল্লি সরকারের যে উপমুখ্যমন্ত্রী ছিলেন মনীষ সিসোদিয়া, তাকে অ্যারেস্ট করা হয়। এবং সর্বোপরি অ্যারেস্ট করা হয় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এই পয়েন্টটা আরও একবার জোর দিয়ে বলা উচিত। 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগের বেসিসে অ্যারেস্ট করা হয়েছিল আম আদমি পার্টির সর্বোচ্চ নেতৃত্বকে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে দুর্নীতিটা 100 কোটি টাকার নয়, দুর্নীতিটা প্রায় হাজার হাজার কোটি টাকার। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অভিযোগগুলো শুধু অভিযোগ নয়, এগুলো প্রমাণিত সত্য। কিন্তু তারপরেও আমরা কি দেখি? এই প্রমাণিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি থাকা সত্ত্বেও নেতামন্ত্রীদের, তাবড় তাবড় নেতামন্ত্রীদের গায়ে এক ফোঁটা আঁচড় আনেনি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই তদন্ত সংস্থাগুলি। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, শিক্ষা দুর্নীতি, 100 দিনের কাজের টাকা চুরি, মিড ডে মিল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এবং তার কেন্দ্রীয় সংস্থা আজও বছরের পর বছর ধরে নিশ্চুপ হয়ে আছেন। কোন অদৃশ্য কারণে তা আমরা জানি না। 2023 সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি জানান, মিড ডে মিলে, শুধু মিড ডে মিলে প্রায় 4000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ সরকার। On record, on the floor of House, I would like to remind and like to mention, in the PM Poshan Yojana, in the mid-day meal scheme, they have misappropriated 4,000 crore. 4,000 crore. শিক্ষা দুর্নীতিতে ইডি প্রায় 365 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এখনো অবধি। এবং আপনি পশ্চিমবঙ্গের যে কোনো বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন, তারা বলবে এই সংখ্যাটা প্রায় 600 থেকে 700 কোটি অবধি যেতে পারে। আপনাদের এখানে মনে করাই, এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা অ্যাসেট আছে তাই নিয়ে। এবং এই অ্যাসেটের রিপোর্ট দেখতে গিয়ে জাস্টিস অমৃতা সিনহা ভীষণ ক্ষেপে ওঠেন। কেন ক্ষেপে ওঠেন? কারণ জাস্টিস অমৃতা সিনহা জানাচ্ছেন যে ইডি যে রিপোর্টটা পেশ করেছে কোর্টে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো তথ্যই সেই রিপোর্টে ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে সবটা লুকিয়ে যাওয়ার জন্য ইডির উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন অমৃতা সিনহা। অমৃতা সিনহা তারপরে ইডির অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করেন। উনি জিজ্ঞেস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মেম্বার অফ পার্লামেন্ট, আর আপনারা তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অবধি খুঁজে পেলেন না। ভাবুন, দেশের এত বড় একটি কেন্দ্রীয় সংস্থা একজন পাতি মেম্বার অফ পার্লামেন্টের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেলেন না। খুঁজে পেলেন না নাকি খুঁজতে দেওয়া হয়নি? এবারে কেন খুঁজে পেলেন না তার সবচেয়ে বড় উত্তর এই মানুষটা, কালীঘাটের কাকু। তিনি একবার গর্ব করে বলেছিলেন,
পুরো তদন্তটা আমার কাছে এসে থেমে যাবে। আমার সাহেবকে কেউ ছুঁতেও পারবে না। সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে। সাহেব, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। আজ 1-1.5 বছর পরে যখন আপনি ওই ক্লিপটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, আপনি এটা মানতে বাধ্য হবেন এই মানুষটা 100% ঠিক ছিল। পুরো তদন্তটাই ওনার কাছে গিয়ে থেমে গেছে, ওনার সাহেবকে কেউ ছুঁতে পারেনি। আর এই কনফিডেন্সটা তখনই আসে যখন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, উনিও ভালো করে জানেন ওনার সাহেবের হাত দিল্লিতে ঠিক কোথায় কোথায় আছে। অনেক যুদ্ধের পরে এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস টেস্ট সামনে আনা হয়। ওই ভয়েস টেস্টের রিপোর্ট 28 পৃষ্ঠার একটি রিপোর্টে ওই দুর্নীতির সাথে, শিক্ষা দুর্নীতির সাথে কারা কারা যুক্ত এবং তাদের ডেজিগনেশন কি পাশাপাশি লিখে দেওয়া হয়। যেমন ধরুন, পার্থ চ্যাটার্জির পাশে লিখে দেওয়া হয়েছিল দেন এডুকেশন মিনিস্টার, কিন্তু অদ্ভুতভাবে সেই রিপোর্টে একজন ব্যক্তি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতিতে 15 কোটি টাকা স্ক্যামের কথা লেখা থাকলেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ডেজিগনেশন দেওয়া ছিল না। বাকি যাদের যাদের সেই রিপোর্টে নাম ছিল প্রত্যেকের একটা করে আলাদা ডেজিগনেশন ছিল। এবারে যারা আইনটা একটু বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক কোন জায়গা থেকে বাঁচানোর জন্য, একটা সেফ প্যাসেজ করে দেওয়ার জন্য এই কাজটি ইডি করে রাখলো। যেখানে 100 কোটি টাকার একটা অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এদেরকে দিনের পর দিন জেলে ভরে রাখা যায়, ঠিক কোন যুক্তিতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং প্রমাণিত দুর্নীতি থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের বারবার বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তা আপনারা আবার কমেন্ট বক্সে জানাবেন। এবারে অনেকে প্রশ্ন করবেন যে এমন তো নয় যে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের জেলে ভরা হয়নি। নিশ্চয়ই হয়েছে। যেমন পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দুর্নীতিতে জেলে ভরা হয়েছে, অনুব্রত মণ্ডলকে গরুবালি পাচারের জন্য জেলে ভরা হয়েছে, তৃণমূলের অনেক ছোটখাটো নেতা হোক কিংবা এমএলএ হোক তাদেরকে জেলে ভরা হয়েছে। সত্যি, এটা যেমন সত্যি, তারপরে এটাও সত্যি ঠিক এই নেতাগুলোকে কোন কোন কারণে কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পার্থ চ্যাটার্জি বাদে বাকি যাদের যাদের নাম বললাম, সেটা মানিকবাবু হোক, সেটা অনুব্রত মণ্ডল হোক, সেটা কুন্তল হোক, শান্তনু হোক, জীবনকৃষ্ণ সাহা হোক, প্রত্যেকেই এখন জেলের বাইরে। এবারে অনুব্রত মণ্ডলের কথা স্পেসিফিক্যালি না বললেই নয়। উনি কিভাবে বেল পেয়েছিল আরও একবার আজকের দিনে মনে করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনুব্রত মণ্ডলকে কোর্ট বেল দেয় তার কারণ অনুব্রত মণ্ডলের যে বয়ান, বাংলায় দেওয়া বয়ানটাকে সিবিআই ইংলিশে ট্রান্সলেট করতে পারেনি এবং কোর্ট বারবার সেই বয়ানটার ট্রান্সলেশন চাইলে কেন্দ্রীয় সংস্থা জানায় অনুব্রত মণ্ডলের বাংলা বয়ানটাকে ইংলিশে লিখলে নাকি মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই ওরা লিখতে পারেনি এবং দিনের পর দিন ওই রিপোর্টকে জমা না দেওয়ার কারণে কোর্ট বাধ্য হয় অনুব্রত মণ্ডলকে জামিন দিতে। এবারে আপনারা ভাবুন, দেশের অন্যতম কঠিন কঠিন পরীক্ষা দিয়ে যারা সিবিআইতে চাকরি পায়, যারা ইডি অফিসার্স হন, তারা সামান্য একটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেননি, কারণ নাকি মানে বদলে যাবে এবং তার কারণে তারা অনুব্রত মণ্ডলকে জামিনে মুক্ত করতেও রাজি ছিল। জীবনকৃষ্ণ সাহাকেও নিশ্চয়ই আপনাদের মনে আছে। জীবনকৃষ্ণ সাহা তার চুরির প্রমাণ লোপাট করার জন্য তার মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন এবং এই দৃশ্য দেখার পরেও আমাদেরকে দেখতে হয়েছে যে জীবনকৃষ্ণ সাহা এখনো খোলা আকাশের নিচে ঘুরছে। এতক্ষণ যে উদাহরণগুলো আমি দিচ্ছিলাম সেটা ছিল সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা হোক কিংবা কেন্দ্রীয় সরকার তাদের গা ছাড়া মনোভাব। এবারে যে উদাহরণটা আমি আপনাদের দেব সেটা বিজেপি কর্মীদের সাথে ঘটে যাওয়া কিছু অন্যায়। 2021 সালে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার সাথে সাথে ব্যাপকভাবে মারধর শুরু করেন বিরোধী কর্মীদের উপরে। সেখানে সিপিএম ছিল, সেখানে কংগ্রেস ছিল, কিন্তু যাদেরকে সবচেয়ে ভুগতে হয়েছে 2021 সালের বিধানসভা ভোটের পরে তা নির্দ্বিধায় বলা যায় বিজেপি কর্মীরা। প্রায় হাজার হাজার বিজেপি কর্মীকে বাড়ি ছাড়া হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, গুন্ডা তাদের অত্যাচারে, যারা আজও হয়তো
নিজের বাড়িতে, নিজের গ্রামে, নিজের পাড়ায় এসে পৌঁছাতে পারেননি সেই আতঙ্ক থেকে। সেই সময় মনে আছে আমরা প্রত্যেকেই খবরে শুনতাম কোনো বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, তাদের মা বোনেদের তাদের সামনে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, ভ্যান্ডালিজম করা হয়েছে, পার্টি অফিস ভাঙা হয়েছে। কি অন্যায়টাই না করা হয়নি সেই সময় বিজেপি কর্মীদের উপরে। তৃণমূল কংগ্রেস সব দলের কর্মীদের উপরেই চালিয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি যাদের উপর চালিয়েছিল তা ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে। সেই ঘটনার পরে অনেক তদন্তকারী সংস্থারা আসেন, ফিল্ড ভিজিট করেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আসেন, সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, আমরা সেই জিনিসটাই দেখতে পাইনি। বাকি দলের কর্মীদের কথা ছেড়ে দিয়েই বলছি, সাধারণ মানুষের কথাও ভুলে যান। 1 মিনিটের জন্য একবার ভাবুন যে বিজেপির কর্মীরা কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রেখেছিল, নিজের দলের নেতাদের উপর ভরসা রেখেছিল, তারা বিশ্বাস করেছিল বিজেপি একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেসের, তাদের বাঁচাতে অবধি এগিয়ে আসেনি কেন্দ্রীয় সরকারের নেতা মন্ত্রীরা। যারা এই নির্মম ঘটনাগুলো ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে আজও কোনো একটিও অ্যাকশন নেওয়া হয়নি। দিনের পর দিন দিল্লি থেকে কোটি কোটি টাকার ফ্লাইটে চড়ে 5 স্টার হোটেলে থেকে যে রিপোর্টগুলো তৈরি করেছিলেন নেতা মন্ত্রীরা, কেন্দ্রীয় সরকারের নেতা মন্ত্রীরা কিংবা অফিসাররা, সেই রিপোর্টের কি হলো? তাদের কর্মীরা আজও কেন বাড়ি ফিরল না? সেই উত্তরটা আজও অধরা। এখানে স্পেসিফিক্যালি যার কথা না বললেই নয়, অনেকেই আছে যার কথা আলাদা করে বলা যায়, তবে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি একজনের কথাই বলবো, অভিজিৎ সরকার। বিজেপির একজন কর্মী ছিলেন অভিজিৎ সরকার। রেজাল্ট যেদিন বেরোয় তার কিছুদিন পরে একটি ফেসবুক লাইভ করে অভিজিৎ সরকার জানান যে তিনি আতঙ্কে আছেন, তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা হামলা করবেন এবং তিনি মারা যেতে পারেন। যখন তিনি ফেসবুক লাইভটা করছেন ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের গুন্ডারা সত্যি করেই তার বাড়িতে আসে, তাকে নির্মমভাবে খুন করা হয় সেদিন। শুধু তাকে নয়, তিনি তার বাড়িতে কিছু সারমেয় পুষতেন, রাস্তার কিছু কুকুর তাদেরকে বাড়িতে পুষতেন। অভিজিৎ সরকার বিজেপি করতেন, তাই তার বাড়ির 9খানা কুকুরকে অন্ধ করে তাদের চোখ কেড়ে নেওয়া হয়, তারপরে তাদেরকে খুন করা হয়। ঠিক আছে, আমার একটাই দোষ, আমি একজন বিজেপি কর্মী, তা বলে যাই হোক না কেন সে যে যেমন রাজনৈতিক সমর্থন করতে পারে, কিন্তু আমি তো একজন ডগ লাভার, একদম পশুপ্রেমিক। আমি কটা কুকুরকে, রাস্তার কুকুরকে তুলে এনে চিকিৎসা করি, সৌদ বাচ্চা দিয়েছে। এই কুকুরটা শিয়ালদা থেকে নিয়েছিলাম, দেখুন আমাদেরই অঞ্চলে আরো কতগুলো কুকুর ছিল রে দেখা, কয়েকটা বাচ্চা দিয়েছিল, দেখুন এর বাচ্চাদেরকে কি হিসাবে অসংখ্য ভাবে মৃত্যু করে দিল, মেরে দিল। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতো বোম ফেলছে। ছেড়ে দিন সব রাজনীতির কথা, নিজের কর্মীদের অবধি বাঁচাতে পারেনি কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী। আজ যখন পশ্চিমবঙ্গের কিছু নেতারা রাস্তায় বেরিয়ে মোদি 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 করেন, বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, সেই নরেন্দ্র মোদী, সেই অমিত শাহরা দিনের পর দিন কোথায় ছিলেন যখন তাদের কর্মী অভিজিৎ সরকার মারা যাচ্ছিলেন, তার বাড়ির কুকুরগুলোকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তাদেরকে অবধি বাঁচাতে আসেননি এই কেন্দ্রীয় সরকার। অভিজিৎ সরকারের দাদা জানান আজও তাদের বাড়ির ছাদে বিজেপির পতাকাটাই ওড়ে, কিন্তু আজও নরেন্দ্র মোদী, অমিত শাহরা একদিনও এসে তাদেরকে জাস্টিস দিতে পারলেন না। তার ভাই কেন মারা গেল তা আজও অধরা থেকে গেছে। তার ভাইদের খুনিরা আজও খোলা আকাশের নিচে ঘুরছে। 2021 ছেড়ে দিন, 2024 সালের লোকসভা ভোটের পরেও বিজেপির কর্মীদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে। তারপর সেই একই খেলা, কমিশন বসবে, কোটি কোটি টাকার ফ্লাইটে চড়ে নেতারা আসবেন, অফিসাররা আসবেন, ফিল্ড ভিজিট করবেন আর চলে যাবেন। আপনারা যেখানেই আছেন, যেখানে ছিলেন সেখানেই পৌঁছবেন। অথচ বিজেপির কিছু নেতারা আছেন, আপনারা অনেকে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কাদের কথা বলছি, যাদের অনেকের সাথে আমার অনেক সময় টেলিভিশনে ডিবেটেও আমরা দেখা করেছি, আমি কারোর আলাদা করে নাম নেব না, যাদেরকে একটা মশা অবধি কামড়াবে না, একটা মাছি অবধি তাদের গায়ে বসবে না, তারা তাদের চারপাশে 3-4টা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়ায় আজও, সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। অথচ তাদের কর্মীরা, তাদের দলের কর্মীরা 4 বছর, 4.5 বছর হতে যায়, আজও বাড়ি ফেরেনি। কিন্তু বিশ্বাস করুন সব ঠিক হয়ে যাবে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদিজি মোদিজি মোদি মোদি মোদি। সালটা 2024,
লোকসভা ভোটের মুখোমুখি এসে আমরা পড়লাম। প্রত্যেকটা কেন্দ্রে বিজেপি তাদের ক্যান্ডিডেট ঘোষণা করলো, শুধু একটা কেন্দ্র বাকি থাকলো। কেন্দ্রটির নাম ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। যে কেন্দ্রটিতে সবার আগে বিজেপির প্রার্থী দেওয়া উচিত ছিল, সেই কেন্দ্রটিতে সবচেয়ে শেষে প্রার্থী দিলেন নরেন্দ্র মোদী। প্রার্থী দেওয়ার আগে বিজেপিরা হুম্বি তম্বি মেরে বলেছিলেন যে এমন প্রার্থী ডায়মন্ড হারবারে দেওয়া হবে যে আপনারা চমকে যাবেন। প্রথমে শুনে মনে হচ্ছিল অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী নিজে এসেই ওই লোকসভা কেন্দ্রে দাঁড়াবেন, অন্তত তাই হওয়া উচিত, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন করাপ্টেড নেতাকে হারানোটাই বিজেপির সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখলাম? এমন একজন প্রার্থী শেষ মুহূর্তে এসে বিজেপি দিলেন যে প্রার্থী নিজেই চমকে গেলেন। প্রার্থীর নাম অভিজিৎ দাস। এবারে আসি কি ঘটনা ঘটেছে। ভোটের দিন আমরা দেখলাম ডায়মন্ড হারবারে বিপুল সংখ্যক ছাপ্পা দেওয়া হচ্ছে। সাধারণ ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের দিয়ে ছাপ্পা দেবেন, আগের থেকেই জানা ছিল। এইটা যখন আপনি জানেন, আমি জানি যে ডায়মন্ড হারবারে বিপুল সংখ্যক ছাপ্পা হতে পারে, অভিজিৎ দাস নিজেও জানতেন, তারপরেও সেখানে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলো না। তার আগে বলে রাখা ভালো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যখন লোকসভা ক্যাম্পেন হচ্ছিল, নরেন্দ্র মোদী, অমিত শাহরা গোটা পশ্চিমবঙ্গের 42টা সিটের মধ্যে 41টা সিটে গিয়ে ক্যাম্পেন করে এসেছিলেন। শুধু 42তম সিট ডায়মন্ড হারবার, ওইখানে গিয়ে কোনো ক্যাম্পেন করেননি। কি আশ্চর্য, তাই না? ভোট এলো। ভোটের দিন অভিজিৎ দাস রাস্তায় বসে পড়লেন। তিনি প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, এত ছাপ্পা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীও আটকাচ্ছেন না। তিনিও প্রায় অসহায় হয়ে পড়েছেন। অভিজিৎ দাস একটা ক্লেম করলেন। কি ক্লেম? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির একাংশের একটা বড় সেটিং আছে এবং সেই সেটিংটা তিনি ধরে ফেলেছেন। আপনি যেটা বলছেন তার স্পষ্ট মানে দাঁড়ায় আপনার রাজ্য নেতৃত্বের একাংশ সরাসরি তৃণমূল নেতৃত্বের কাছ থেকে টাকা খেয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অবশ্যই তাদের সঙ্গে অভিষেকের সম্পর্ক আছে। এবং এই কথাটি বলার জন্য অভিজিৎ দাসকে সাময়িকভাবে সাসপেন্ড করল বিজেপি দল। বিজেপি নেতা অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত। ডায়মন্ড হারবারে গত লোকসভা ভোটে লড়েন অভিজিৎ। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত বিজেপির। শুধু অভিজিৎ দাসে এই জিনিসটা শেষ হয়ে যায়নি। হিরণের মতো বিজেপির একজন কাউন্সিলর, একজন বিধায়ক ছিলেন, তারপরে লোকসভা ভোটে দাঁড়ান ঘাটাল থেকে। তিনি জানান যে দেবকে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে হিরণকে হারিয়ে দিয়েছে দেবকে জেতানোর জন্য। ক্লিয়ার ভিশন, ইলেকশন কমিশন এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনে মিলে লোকসভাতে হারিয়েছিল বিজেপিকে। সেম আবার এখানে হয়, কিছু করার নেই। মানুষ অসহায়, আমরা বিজেপির কার্যকর্তারা অসহায়। অর্থাৎ এই সেটিং তত্ত্ব যে শুধু একটা কোনো পার্টিকুলার দলের থেকে আসছে পশ্চিমবঙ্গে, তা নয়। আস্তে আস্তে বিজেপির নেতারা মুখ খুলতে শুরু করলেন। মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং একজন রাজ্যপালও বটে, তথাগত রায়। এই যে অর্ধেক সভাপতি রয়েছেন, অর্ধেক সময়ের সভাপতি, আমি তো বললাম এটা একটা অচিন্তনীয় ব্যাপার। এরকম কখনো হতে পারে যে একটা লোক দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছে, আর সেই লোক আবার কলকাতায় একটা পশ্চিমবঙ্গের মতন রাজ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দলের প্রধান বিরোধী দলের দায়িত্ব সামলাচ্ছে? এরকম হতে পারে কখনো? অসম্ভব, আমি ভাবতেই পারি না। এর পরের যে উদাহরণ দিব তা শুনলে আপনি একটু চমকে উঠতে পারেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন। হেরে যাওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু তাকে তার মুখ্যমন্ত্রী থাকার জন্য 6 মাসের মধ্যে জিতে আসতে হতো কোনো একটা বিধানসভা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রটি বেছে নিলেন উপনির্বাচনে লড়ার জন্য। সেই সময় গোটা দেশ জুড়ে কোভিড ছেয়ে বসেছে। গোটা দেশ জুড়ে প্রায় 31টা বিধানসভা উপনির্বাচন, 3টি লোকসভা উপনির্বাচন এবং পশ্চিমবঙ্গে 7টি উপনির্বাচন ডিউ ছিল, এবং তা হচ্ছিল না কারণ গোটা দেশ জুড়ে কোভিডের মতো একটা পরিস্থিতি আছে। এবং ওই সময় ইলেকশন কমিশন জানায় যে এখন কোনোভাবে ভোট করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস বারবার ইলেকশন কমিশনের অফিসে যায়, বারবার আবেদন করে যে সেই 7টা উপনির্বাচনে এক্ষুনি ভোট করাতে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট না করালে
মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখা যাবে না। এরপরে কি ঘটল? গোটা দেশ জুড়ে ইলেকশন কমিশন যে 31টা উপনির্বাচন হওয়ার কথা ছিল সেটাকে কোভিডের কারণে করলেন না। 3টে লোকসভা উপনির্বাচন হওয়ার কথা ছিল, কোভিডের কারণে তাও করলেন না। পশ্চিমবঙ্গের 7টা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা ছিল, 7টার মধ্যে 6টি কেন্দ্রে উপনির্বাচন করলেন না। কারণ কি দেখালেন? কোভিড। মাত্র একটা কেন্দ্রে সেদিন উপনির্বাচন হলো, কেন্দ্রটির নাম ভবানীপুর কেন্দ্র। যেন গোটা দেশ জুড়ে যখন করোনা চলছিল একমাত্র ভবানীপুরই এমন একটা কেন্দ্র যেটা করোনা মুক্ত ছিল। তাই ইলেকশন কমিশন ঠিক করলেন গোটা দেশ চুলোয় যাক, মাত্র একটা কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াতে হবে এবং জেতাতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই কেন্দ্র থেকে না জিতে আসে তাহলে পশ্চিমবঙ্গে নাকি একটা কনস্টিটিউশনাল এমার্জেন্সি তৈরি হবে। 294টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস 213টার কাছাকাছি সিট জিতেছিলেন। 213 জনের মধ্যে কেউ একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে, তাই জন্য মাত্র একটি কেন্দ্র বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার স্বরূপ দেওয়া হলো। কে দিলেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হলেও আর তত্ত্বাবধানে কার অঙ্গুলি হেলনে চলে তার নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এরপরে আসে অপারেশন সিন্দুর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই সাফল্য গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভারত সরকার ঠিক করলেন প্রত্যেকটি দল থেকে কিছু এমপি বেছে নেবেন, তারা গিয়ে বিভিন্ন দেশে ভারতের সাফল্যের কথা তুলে ধরবেন। খুব ভালো একটি পদক্ষেপ। কিছু দলকে বলা হলো তাদের মতো করে মেম্বার অফ পার্লামেন্ট সাজেস্ট করতে, কিছু দল থেকে ভারত সরকারই বেছে নিলেন কিছু কিছু নেতা। যেমন কংগ্রেসের সাজেস্ট করা 4টি নামের মধ্যে একটি নামও কেন্দ্রীয় সরকারের পছন্দ হলো না, কেন্দ্রীয় সরকার বেছে নিলেন শশী থারুরকে। এরকম আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের সাজেস্ট করা এমপিদের ভারত সরকার পছন্দ না করে নিজেদের মতো করে এমপি বেছে নিলেন। ঠিক তেমনই একটা এমপি বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। এবং এটা বেছে নেওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারের কি ভাবনা ছিল তা নিয়ে আমি বেশি ঘাঁটছি না। এবারে বিষয়টি হলো ইউসুফ পাঠানকে কেন সিলেক্ট করলো তা নিয়ে খেপে গেল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এলেন, সামনে এসে বললেন যে বীরেরা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবার তাদেরকে বিদেশে পাঠানো উচিত ভারতের এই সাফল্যের কথা, ভারতের এই জয়গান করার জন্য। খুব ভালো একটি প্রস্তাব। আর পরে হঠাৎ পেছনে পেছনে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে সাজেস্ট করলেন বিদেশের একটি ডেলিগেশনের একজন মেম্বার হওয়ার জন্য। আশ্চর্যজনকভাবে যখন কেন্দ্রীয় সরকার কংগ্রেসের আবেদনকে খারিজ করে দিলেন, শিবসেনার আবেদনকে খারিজ করে দিলেন, আরও অনেক এরকম দল আছে যাদের আবেদনকে খারিজ করে দিলেন, সেখানে হঠাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে বেছে নেওয়া ইউসুফ পাঠানকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেওয়ার পেছনে কি রাজনীতি থাকতে পারে? আমার বিশ্বাস যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনোই বিজেপি সরকার অ্যারেস্ট করবেন না, সেটা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলেও অ্যারেস্ট করবেন না, কিন্তু তাও যদি তর্কের খাতিরে বিং অপটিমিস্টিক আমি ধরে নিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন এই পাচার কাণ্ডের জন্য, এই চুরি দুর্নীতির জন্য একদিন জেলে যাবেন, তারপরে গোটা দুনিয়ার কাছে এই ভারত কি মুখ দেখাবে? গোটা দুনিয়া হাসাহাসি করবে যে ভারত সরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেলিগেশন হিসেবে জাপান, সাউথ কোরিয়া ইত্যাদি ইত্যাদি দেশে পাঠিয়েছিল ভারতের জয়গান করার জন্য, সেই নেতাই আসলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে জেলের পেছনে। এতে ভারতের নামটা উজ্জ্বল হবে নাকি ভারত পৃথিবীর কাছে খেলো হয়ে যাবে? আমার শেষ কেস স্টাডি আরজিকর ঘটনা নিয়ে। নতুন করে আপনাদের এ বিষয়ে আর বলার কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ আরজিকর ঘটনার সময় আমরা কেন্দ্রীয় সংস্থার যে কাজ দেখেছিলাম তা আমাদের সবাইকে অবাক করেছিল। গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যখন মানুষ আন্দোলন করলেন, যখন রাস্তায় নামলেন, যখন গর্জে উঠলেন এমন একটা নৃশংস ঘটনার বিরুদ্ধে, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন একেবারে নিশ্চুপ। যখন সাধারণ মানুষ মনে করেছিলেন আরজিকরের ঘটনা কোনো একজনের দ্বারা করা সম্ভব নয়, তখন কেন্দ্রীয় সরকার মাঠে এলেন, মাঠে এসে প্রমাণ করে দিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সঠিক আর সাধারণ মানুষকে ভুল প্রমাণিত করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা 9 দিনে করে দেখিয়েছিলেন সে কাজটা কেন্দ্রীয় সংস্থা নিল 9টি মাস। আমার বিশ্বাস, সাধারণ মানুষের এখনো বিশ্বাস, আরজি করের ঘটনা একটা মানুষ করতে পারে না। দিনের পর দিন আমাদেরকে বোঝানো হলো প্রমাণ লোপাট করা হয়েছে, তাই সিবিআই দেরি করছে, ঠিক খুঁজে পাবে। অথচ কারা প্রমাণ লোপাট করছে, কিভাবে প্রমাণ লোপাট হয়েছে সবটা জানা সত্ত্বেও সেই লোপাট করার জন্য কখনো কারোকে একবারের জন্য ডেকে তদন্ত করা হয়নি, একবারও অ্যারেস্ট করা হয়নি। যে মহিলা পুলিশ অফিসার টিভির সামনে বসে মিথ্যাচার করেছিলেন তাকে একবারও কেন্দ্রীয় সংস্থা সামনে এসে তদন্ত করার প্রয়োজন মনে করেননি। যে অভয়ার পরিবার সবটা হারিয়ে ফেলেছিলেন, তারা অমিত শাহকে চিঠি লিখে বলেছিলেন 2 মিনিট সময় দিন, কেন্দ্রীয় সংস্থার কিছু কাজ আমাদের ভালো লাগছে না, আমরা আপনাকে আমাদের প্রবলেমের কথা বলবো, সেই সময়টুকু দেননি অমিত শাহরা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে নরেন্দ্র মোদী সময় বের করে টুইটারে তাকে কংগ্র্যাচুলেট করতে পারেন, কিন্তু একবার সময় বের করে জাস্টিস ফর আরজি কর বিচার পাবে সেই কথাটি বলতে পারেননি। এ প্রশ্ন অনেক, এ নিয়ে কথা বলতে বসলে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। আমি বিশেষ কিছু ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, একজন রাজনীতিকে কাছ থেকে দেখা একজন ছাত্র হিসেবে, সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে আমি অন্তত এটা উপলব্ধি করেছি যে কোনো রাজনৈতিক দল তারা তো হারার জন্য রাজনীতি করতে আসে না, তাদের মধ্যে কিছু লিখিত জোট থাকে, কিছু অলিখিত জোট থাকে যা আমরা দেখতে পাই না, এবং এর মধ্যে আমি কিছু অন্যায় দেখতে পাই না। ওরা জিততে চায়, ওরা ওদের মতো করে জিততে চায়, কিন্তু আজ একবার তো ফিরে দেখার সময় এসছে ওরা জিতছে নাকি আমরা বাঙালিরা হারছি। এই ভিডিওটি দেখার পরে যে কেস স্টাডিগুলো আমরা করলাম তা আরেকবার বসে 5 মিনিট ভাববেন, তার উত্তর নিজেরা খুঁজবেন, এবং তার যদি কোনো সঠিক উত্তর আপনারা খুঁজে পান আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানাবেন কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দেওয়া হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।